হ্যালো গাইজ, আমি আকাশ সাহা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো দেখো, আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার থেকে যে ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় দেওয়া থাকে বা যে ধরনের প্রবলেমগুলো পরীক্ষার সময় সলভ করতে দেওয়া হয় সেই ধরনের প্রবলেমের ওপর বেস করে আজকের সেশনটা করব। অর্থাৎ পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে যত ধরনের টাইপ এক্সামে এসে থাকে সেই সমস্ত ধরনের টাইপগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। আমি এর আগেও পার্সেন্টেজের আরও 4টে ভিডিও তৈরি করেছি এবং তোমাদের আমি বলবো যে তোমরা পার্সেন্টেজের ওই 4টে ক্লাস দেখে নিও। তাহলে পার্সেন্টেজের আগের 4টে ক্লাস যদি তোমরা দেখে নাও তাহলে আজকের ক্লাসে আমরা যে ধরনের প্রবলেমগুলোকে সলভ করব তোমরা খুব সহজেই তা বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো আজকের ক্লাসে সবার প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা তোমাদের স্ক্রিনে দেওয়া হলো। তো দেখো, আজকের ক্লাসে সবার প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো কোনো একটা পরীক্ষায় রাহুল 120টা প্রশ্নের মধ্যে প্রথম 60টা প্রশ্নের 40% সঠিক উত্তর দেয়। যদি সে পুরো পরীক্ষায় 60% সঠিক উত্তর দেয় তবে বাকি প্রশ্নের শতকরা কতগুলো সঠিক উত্তর দিতে হবে। তো এই কোশ্চেনটা কি বলেছে না, বলেছে যে একটা পরীক্ষাতে 120টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 60টা প্রশ্নের মধ্যে রাহুল বলে কোনো ছেলে তার 40% সঠিক উত্তর দেয়, কিন্তু সে পুরো পরীক্ষাটাতে দেখা যাচ্ছে 60% সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ 120টা প্রশ্নের মধ্যে 60% উত্তর সে সঠিক দিয়েছে, তবে বাকি প্রশ্নের শতকরা কতগুলো সঠিক উত্তর সে দেবে। দেখো, এই অঙ্কটা করার আগে আমি সবার প্রথমে বলে রাখি এই অঙ্কটাকে আমরা দুটোভাবে করতে পারি। তা আমি তোমাদের সবার প্রথমে বিস্তারিত অর্থাৎ ডিটেলসে কোশ্চেনটাকে সলভ করাবো যাতে তোমরা বুঝতে পারো যে এই ধরনের কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করতে হয়। তাহলে আমরা সবার প্রথমে ডিটেলসটাকে দেখে নিই কীভাবে এই কোশ্চেনগুলোকে ডিটেলসে সলভ করব। যেমন দেখো, আমাদের এখানে বলে দেওয়া হয়েছে কোনো পরীক্ষায় রাহুল 120টা প্রশ্ন মধ্যে, অর্থাৎ আমার এখানে টোটাল কোশ্চেন নাম্বার কত, 120টা। তাহলে আমরা এখান থেকে বলেছে, এবার কি বলেছে, সে পুরো পরীক্ষায় 60% সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ 120টার মধ্যে 60% সঠিক উত্তর দিয়েছে। তার মানে 120 60% সমান আমরা বের করে নিই। তাহলে 120 যদি তোমরা 60% বের করো তাহলে কত হয়, 120কে তোমরা 60% যদি 60% করি তাহলে 60/100, কারণ 60% উঠে গেলে 100 আসে। আর এগুলো তোমরা শিখেই নিয়েছো, কারণ এর আগের 4টে ক্লাস আমি করিয়েছি, সেই ক্লাসগুলোকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে পার্সেন্টেজ থেকে আমরা মানটাকে কিভাবে পাই। তো তোমাদের আমি আবার বলছি, তোমরা যে ক্লাসগুলো দেখোনি, আগের যে পার্সেন্টেজের ক্লাসগুলো আমি করিয়েছি সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা সেই ক্লাসগুলোকে দেখে নাও, তাহলে আজকের যে প্রবলেমগুলো আমরা সলভ করবো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো, এখান থেকে 60% যদি করি আমরা 120, তাহলে আমাদের কত হচ্ছে 72। অর্থাৎ আমরা বলতে পারি রাহুল পরীক্ষায় টোটাল 72টা কোশ্চেন সঠিক উত্তর দিয়েছে। এবার কি বলেছে দেখো, বলেছে প্রথম এসে 60টা প্রশ্নের মধ্যে 40% সঠিক উত্তর দিয়েছে। তাহলে প্রথম এসে 60টা কোশ্চেন করেছিল, তাহলে 60টা কোশ্চেনের মধ্যে 40% অর্থাৎ 60-এর 40% যদি আমরা এখান থেকে বার করি তাহলে কি হয় দেখো। তাহলে একই রকমভাবে 60-এর 40% যদি আমরা এখান থেকে বার করি তাহলে হয় 24। অর্থাৎ সে প্রথমে যে 60টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিল তার মধ্যে সে 24টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। আর বাকি 120টা কোশ্চেনের মধ্যে সে বলেছে কত, 72টা সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ 120টা কোশ্চেনের মধ্যে সে টোটাল 72টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে, আর প্রথম 60টা কোশ্চেনের মধ্যে সে 24টা সঠিক উত্তর দিয়েছে। তাহলে বাকি যে 60টা কোশ্চেন ছিল তার মধ্যে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছে, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যে বাকি যে 60টা কোশ্চেন ছিল তার মধ্যে সে সঠিক উত্তর দিয়েছিল কতটা, তাহলে 72 - 24। তো 72 - 24 যদি আমরা করি তাহলে আমরা দেখছি সে 48টা, অর্থাৎ বাকি যে 60টা কোশ্চেন ছিল তার মধ্যে সে 48টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে বাকি প্রশ্নের শতকরা কতগুলো সঠিক উত্তর সে দিয়েছিল, না বাকি প্রশ্নের শতকরা কতগুলো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 60টা প্রশ্নের মধ্যে সে 48টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। তাহলে শতকরা হিসাবে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছিল, তাহলে শতকরা হিসাবে দেখো এখান থেকে যদি তোমরা করো 6×8 = 48, অর্থাৎ সে 80% সঠিক উত্তর দিয়েছিল।
তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে বাকি প্রশ্নের মধ্যে সে শতকরা কতগুলো সঠিক উত্তর দিয়েছিল, না 80% সঠিক উত্তর দিয়েছিল। আর আমাদের দেখো কোশ্চেনের অ্যান্সার এটাই চেয়েছে যে তবে বাকি প্রশ্নের শতকরা কতগুলো সঠিক উত্তর সে দিতে পেরেছে, 80%। তাহলে আশা করি এই কোশ্চেনের প্রবলেমটা কিভাবে আমরা সলভ করলাম সেটা তুমি বুঝতে পেরেছো তোমরা সকলেই। কিন্তু তোমাদেরকে এখন পরীক্ষার সময় যদি করতে দেওয়া হয় তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলি যে এত রামায়ণ মহাভারত কোনো কিছু করার দরকারই নেই। আমরা এক্সাম হলে কিভাবে কোশ্চেনটাকে সলভ করব সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তা দেখো এক্সাম হলে আমরা কিভাবে কোশ্চেনটাকে সলভ করব, সবার প্রথমে দেখো আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের এক্সামে টোটাল কোশ্চেনের সংখ্যা কত, 120। এবার বলেছে রাহুল প্রথমে 60টা কোশ্চেনের অ্যান্সার করেছে। ধরে নিলাম আমরা পরীক্ষাটা দুটো পার্টে হয়েছে, ফার্স্ট পার্টে 60টা কোশ্চেন ছিল, তাহলে দ্বিতীয় পার্টে কতগুলো কোশ্চেন হবে, দ্বিতীয় পার্টে 120 - 60 অর্থাৎ 60টা কোশ্চেন দ্বিতীয় পার্টেও হবে। এরপরে আমরা কি সলভ করব না, এখান থেকে আমরা রেশিওতে ভেঙে নেব। আর এই শতকরা থেকে আমরা রেশিওতে এর আগেও করেছি, কারণ আগের ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখান থেকে যদি আমরা রেশিওতে ভেঙে নিই তাহলে এটা কত হচ্ছে, 1:1। অর্থাৎ প্রথম পার্টে একটা কোশ্চেন ছিল, দ্বিতীয় পার্টেও একটা কোশ্চেন ছিল, তাহলে টোটাল কোশ্চেন কতগুলো হয়ে গেল, না টোটাল কোশ্চেন হয়ে গেল 2টো। তাহলে এই রেশিও থেকে আমরা কিভাবে বের করছি সেগুলো আমি তোমাদের আগের ভিডিওতে অর্থাৎ আগের ক্লাসগুলোতে শিখিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে প্রথমে যদি একটা কোশ্চেন থাকতো তারপরেও বাকি থাকছে একটা কোশ্চেন, আর টোটাল পরীক্ষাটা হচ্ছে কটা কোশ্চেনে, 2টো কোশ্চেনে। এটা এখান থেকে আমরা সাজিয়ে নিতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে দেখো বলেছে প্রথমে যে কোশ্চেনটা সে অ্যান্সার করেছিল তাতে সে 40% সঠিক উত্তর দিয়েছিল। অর্থাৎ সে এখান থেকে বলতেই পারি আমরা রাহুল প্রথমে 40টা সঠিক উত্তর দিয়েছিল। আর আমাদের পরীক্ষার কোশ্চেনে কি বলে দিয়েছে, বলেছে যে রাহুল মোট যতগুলো কোশ্চেন ছিল তার 60% সঠিক অ্যান্সার দিয়েছে, মোটের ওপরে 60%। তা মোট আমার কতগুলো কোশ্চেন পেয়েছি আমরা এখান থেকে 2টো, তার 60% সঠিক উত্তর দিয়েছিল, মানে সে কতগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছিল, আমরা এখান থেকে বলে নিলাম 120টা কোশ্চেনের সঠিক উত্তর সে দিয়েছিল। তাহলে বাকি যে কোশ্চেনটা ছিল, বাকি কতগুলো কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল, সেখানে সে কতগুলো সঠিক উত্তর দেবে দেখো। তাহলে একটাতে যদি 40 দেয় আর মোটের ওপর যদি এই 120 দেয় তাহলে আরটাতে কত দিতে হবে, এই 40 - 120, অর্থাৎ তাকে 80টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে। আর এই 80টা এখান থেকে পেতে গেলে আমরা কত দ্বিগুণ গুণ করতে হবে, 80%। তাহলে আমাদের এখান থেকে সহজেই আমরা অ্যান্সার কি বলতে পারি যে রাহুল বাকি কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। তা রাহুল বাকি কতগুলো কোশ্চেনের শতকরা কত পার্সেন্ট অ্যান্সার দিয়েছে, না রাহুল বাকি কোশ্চেনের 80% অ্যান্সার দিয়েছে। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যে আমাদের পরীক্ষার সময় এত রামায়ণ মহাভারত কোনো কিছু লেখার দরকার নেই, আমরা খুব সহজভাবে কিভাবে অঙ্কটাকে করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এরপরে আর একটা কোশ্চেন আমরা সলভ করি, তাহলে খুব ভালোভাবে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরের কোশ্চেনটা দিয়েছে দেখো, কোনো একটা পরীক্ষায় চিন্ময় 150টা প্রশ্নের মধ্যে প্রথম 90টা প্রশ্নের 40% সঠিক উত্তর দেয়। যদি সে পুরো পরীক্ষায় 50% সঠিক উত্তর দেয় তবে বাকি প্রশ্নের শতকরা কতগুলো সঠিক উত্তর সে দিয়েছে। তো চলো এটাকে আমরা প্রথমে ডিটেলসে সলভ করি, তারপরে আমরা এক্সামে কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। তাহলে তোমাদের এই কী হবে, প্রবলেমগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো এখানে বলেছে যে প্রথমেই আমরা ধরে নেব যে চিন্ময় কতগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছে, কোশ্চেন কতগুলো, 150টা। তাহলে 150টার মধ্যে সে কতগুলো পুরো পরীক্ষা সে কতগুলো সঠিক উত্তর দিচ্ছে, 50%। অর্থাৎ 150-র 50% আমরা মানে বলতে পারি 1/2। এগুলো আমরা দেখিয়ে দিয়েছি যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানের মান কিভাবে আনতে হয়, এটা পার্সেন্টেজে পার্ট 1-এ আমি শিখিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে। তাহলে 150-র 50% মানে আমরা এখান থেকে বলতে পারি সে 75টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ 150টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিল, তার মধ্যে 75টা সঠিক উত্তর সে দিয়েছে। এরপরে কি বলছে প্রথমে 90টা
প্রশ্নের মধ্যে 40% সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ প্রথমে সে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছিল, সে প্রথমে 90টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিল। এই 90টা কোশ্চেনের 40% আর 40% মানে আমরা কত জানি 2/5। তাহলে 90-এর 40% মানে 2/5 অর্থাৎ 5 18 90। অর্থাৎ আমরা বলতে পারি প্রথমে সে যখন 90টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিল তার মধ্যে 36টা কোশ্চেনের সে সঠিক উত্তর দিয়েছিল। তাহলে সে পরে যে বাকি কোশ্চেনগুলো ছিল তার মধ্যে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছে, তাহলে আমরা বলতে পারি সে তো পুরো পরীক্ষায় 75টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। আর তাহলে আর 90টা প্রথম 90টার মধ্যে 36টা, তাহলে বাকি কতগুলো উত্তর সে সঠিক দিয়েছিল, তাহলে আমরা এখান থেকে 36 বিয়োগ দেবো 75 থেকে 36। তাহলে 75 থেকে যদি আমরা 36 বিয়োগ দিই তাহলে আমাদের এখানে কত হচ্ছে 39। তাহলে আমরা বলতে পারি এর পরে যতগুলো কোশ্চেন বাকি ছিল তার মধ্যে সে 39টা সঠিক উত্তর দিয়েছে। 39টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। আর বাকি ছিল কতগুলো কোশ্চেন না 150টা কোশ্চেনের মধ্যে তো প্রথমে সে 75টা কোশ্চেন অ্যাটেন্ড করেই নিয়েছে, 90টা কোশ্চেন তো সে অ্যাটেন্ড করেই নিয়েছে। 150টা কোশ্চেনের মধ্যে প্রথমে সে 90টা কোশ্চেন অ্যাটেন্ড করেছে, তাহলে আমার পড়ে থাকছে কতগুলো কোশ্চেন আর না 60টা কোশ্চেন পড়ে থাকছে। আর এই 60টা কোশ্চেনের মধ্যে সে কতগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে 39টা। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে ভাঙি তাহলে কি হবে দেখো, যদি এটাকে পার্সেন্টেজে ভাঙি তাহলে আমরা এখান থেকে বলতে পারি সে 60টা কোশ্চেনের মধ্যে 39টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছিল। একে পার্সেন্টেজে ভাঙলে 100 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি 0, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 তেরো 39, অর্থাৎ 65%। তাহলে আমরা কি বলতে পারি যে সে পরের যে কোশ্চেনগুলো ছিল অর্থাৎ 60টা কোশ্চেনের মধ্যে 65% সঠিক উত্তর দিয়েছে। আর আমাদের কোশ্চেন কী অ্যান্সার চেয়েছে বলছে বাকি প্রশ্নের শতকরা কতগুলো সঠিক উত্তর সে দিয়েছে। তাহলে বাকি কোশ্চেনের অর্থাৎ 60টা কোশ্চেন বাকি ছিল তার মধ্যে সে 65% সঠিক উত্তর দিয়েছে। তাই এই হচ্ছে আমাদের ডিটেলসে যদি আমরা সলভ করি তাহলে আমরা কিভাবে সলভ করব। কিন্তু আমরা কি পরীক্ষার সময় এত কিছু করব না, পরীক্ষার সময় আমরা খুব শর্টে করব। আর কিভাবে করব পরীক্ষার সময় না, দেখো পরীক্ষার সময় আমরা প্রথমে করব আমাদের টোটাল যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, আমাদের টোটাল কতগুলো কোশ্চেন সলভ করতে দেওয়া হয়েছে অর্থাৎ 150টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমে সে কতগুলো, এবার এই পরীক্ষাটাকে আমরা ধরে নিলাম দুটো পার্টে হয়েছে। প্রথম পার্টে 90টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছে, তাহলে দ্বিতীয় পার্টে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে না দ্বিতীয় পার্টে 60টা কোশ্চেন আমাদের অ্যাটেন্ড করতে হবে। এরপরে আমরা কি করব না এখান থেকে আমরা রেশিও বের করে নেব। তাহলে এখান থেকে যদি আমরা রেশিও বের করি তাহলে কি কত হয় 3:2, অর্থাৎ আমরা বলতেই পারি যে প্রথম পার্টে আমাদের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছে, দ্বিতীয় পার্টে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছে। তাহলে মোটের ওপর আমাদের কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছে না মোটের ওপর আমাদের 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছে। তাহলে এই রেশিওর ওপর ডিপেন্ড করে আমরা কিভাবে কোশ্চেনটাকে সাজাবো, অর্থাৎ রেশিওর ওপর ডিপেন্ড করে আমরা কিভাবে সাজাবো, দেখো আমাদের প্রথমে যদি 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, পরে আমাদের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, আর মোটের ওপর আমাদের 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে চিন্ময় প্রথমে যে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করেছিল তার কত পার্সেন্ট না তার 40% সঠিক উত্তর দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি 3-এর 40%। আর এখান থেকে শুধু ফিগারগুলোকে যদি তোমরা শুধু গুণ করো তাহলে কত হয় 3 × 120, অর্থাৎ আমরা বলতে পারি যে চিন্ময় প্রথমে 120টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার মোটের ওপর আমাকে কত বলেছে না মোটের ওপরে বলেছে 50% সে সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা যদি ফিগারগুলোকে কাউন্ট করি তাহলে এখান থেকে হয় সে 250টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে সে দ্বিতীয় অর্থাৎ যে কটা কোশ্চেন বাকি ছিল তার মধ্যে কতগুলো কোশ্চেন সঠিক উত্তর দিয়েছে না 120 - 250, এটা যদি করা হয় তাহলে কত হয় 130, অর্থাৎ সে বাকি কোশ্চেনের 130টা সঠিক উত্তর দিয়েছে।
আর এই 2 থেকে 130 কীভাবে আসলো, না এখানে সামথিং কিছু একটা আমাদের গুণ করতে হয়েছে। তো আমাদের এখানে কত গুণ করতে হয়েছে, 65। দেখো 65 যদি গুণ করো তাহলে পরে হয় 130। তাহলে আমরা বলতে পারি যে সে পরে কতগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে, 130টা, অর্থাৎ শতকরা কত, 65%। আর এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, যে সে এরপরে কতগুলো সঠিক হচ্ছে, বাকি কোশ্চেনের কতগুলো শতকরা কতগুলো সঠিক উত্তর দিয়েছে, না 65% সে সঠিক উত্তর দিয়েছে। আর এই হলো আমাদের অ্যান্সার। তা আশা করি বুঝতে পেরেছো যে এই প্রবলেমগুলোকে আমরা পরীক্ষার সময় কিভাবে সলভ করব। তা আমি দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম, যে এক্সাম হলে কিভাবে করব আর ডিটেলসে কিভাবে করব। তোমরা দেখে নেবে যে তোমাদের কোন পদ্ধতিটা সহজ মনে হচ্ছে, তোমরা সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এর পরের কোশ্চেনটা কি বলছে, একটা পরীক্ষায় পাস নম্বর 36%, অর্থাৎ কোনো একটা পরীক্ষা, সেই পরীক্ষায় পাস নম্বর বলে দিয়েছে আমার 36%। তাহলে বলেছে কোনো ছাত্র 190 নাম্বার পেয়ে, অর্থাৎ কোনো একজন ছাত্র 190 নাম্বার পেয়েছে, এবার বলে দিয়েছে সেই ছাত্রটা 35 নাম্বারের জন্য ফেল করলো। অর্থাৎ আমরা বলতেই পারি যে ছাত্রটা যদি সে 35 নাম্বার যদি আরও বেশি পেত তাহলে সে পাস করে যেত। অর্থাৎ তাহলে পরীক্ষায় পাস নম্বর কত হলো, 225, আর পার্সেন্টেজে কত, 36%। আর তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 36% মানে 225। তাহলে 36% মানেই আমাদের কত হয়ে যাচ্ছে, না 225। তাহলে এখান থেকে 100% বের করলে পরে আমরা মোট নাম্বার পেয়ে যাব। তাহলে 100% সমান কত, না 225/36 সমান ইন্টু 100। এটা করলে আমরা পরীক্ষার মোট নাম্বারটা পেয়ে যাব। দেখো এখান থেকে ক্যালকুলেশন যদি করো তাহলে 4 25 100, 4 নং 36, 9কে আবার 225 যদি কাটো তাহলে হয় 25। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 25 25 625। অর্থাৎ পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, পরীক্ষায় মোট নাম্বার ছিল 625। তাহলে বুঝতে পেরেছো এই ধরনের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব। তাহলে এরপরে আর একটা কোশ্চেন আমরা সলভ করি। দেখো এরপরে বলেছে কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, আবার মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। তা অর্থাৎ এখানে আমরা বলছে যে রাম কোনো পরীক্ষাতে 30% নাম্বার পেয়েছে, পেয়ে সে 15 নম্বরের জন্য ফেল করছে। অর্থাৎ সে যদি পরীক্ষায় 30% নাম্বার পেত প্লাস আরও 15 নাম্বার যদি বেশি পেত তবে সে পাস করে যেত। আর আরেকটাতে কি বলেছে যে মোহন 40% নাম্বার পাচ্ছে, অর্থাৎ মোহন কোনো পরীক্ষাতে 40% নাম্বার পাচ্ছে, পেয়ে বলছে সে 5 নম্বরের থেকে 35 নাম্বার বেশি পায়। তার মানে সে যদি আরও 35 নাম্বার যদি কম পেত তবে সে পরীক্ষায় 5 নম্বরটাই পেত। তাহলে এইখান থেকে এই দুটো ইকুয়েশন সমান, এই দুটোই কী হলো আমার এখন, পরীক্ষাটায় 5 নম্বর। তাহলে এখান থেকে কি ক্যালকুলেশন করবে, দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি কি, যে 10%, অর্থাৎ 40%গুলোকে একদিকে নিয়ে নাও, 10% সমান এখানে কত, 50। তাহলে 10% সমান যদি 50 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি 100% সমান কত। তাহলে আর 100% পেয়ে গেলেই আমরা পেয়ে যাব পরীক্ষায় মোট নাম্বার কত। অতএব 100% সমান আমরা লিখতে পারি কত, 50 × 100/10। তাহলে এখান থেকে কেটে গেলে কত, 5, অর্থাৎ 500। তাহলে আমরা বলতে পারি পরীক্ষায় মোট নাম্বার কত, 500। তাহলে পরীক্ষাটা কততে হয়েছে, 500তে হয়েছে। কিন্তু দেখো আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার কী চেয়েছে, বলছে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। তাহলে পরীক্ষাতে শতকরা পাস করতে গেলে কত নাম্বার পেতে হবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন ধরে আমরা এগোই। দেখো আমরা যদি এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনকে যদি বেস করে এগোই, আমরা যদি ধরি রামের ইকুয়েশনটা, রাম কী পেয়েছে, বলছে 30% নাম্বার পেয়েছে। তাহলে 500 30% মানে আমরা কত বলতে পারি, না 500 30% মানে 30/100,
অর্থাৎ রাম কত নাম্বার পাচ্ছে, না রাম পাচ্ছে 150 নাম্বার। এবার কি বলেছে, রাম 150 নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, অর্থাৎ রাম যদি আরও 15 নাম্বার বেশি পেত 150 থেকে, তাহলে সে পাস করতো। অর্থাৎ রামের পাস করতে গেলে কত নাম্বার দরকার ছিল, 165। তাহলে আমরা বলতেই পারি পরীক্ষায় পাস নাম্বার কত, না 165। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে পরীক্ষায় পাস নাম্বার কত, 165। তোমরা এখান থেকে মোহনের নাম্বারটা ধরেও তোমরা এগোতে পারো, না কীভাবে দেখো, বলেছে মোহন 40% নাম্বার পাচ্ছে। কত, 40% নাম্বার পাচ্ছে। কার 40% পাচ্ছে, না 500 40% নাম্বার পাচ্ছে। পরীক্ষাটা তো মোট 500তে, তাহলে সে 40% নাম্বার পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 40/100 সমান 500 × 500। এখান থেকে যদি কাটো তাহলে কত হচ্ছে, 200। তাহলে সে 40% নাম্বার পাচ্ছে। এরপরে কি বলেছে, বলেছে সে 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 35 নাম্বার বেশি পায়। তাহলে সে যদি 35 নাম্বার কম পেত, যে 40% নাম্বারের থেকে যদি 35 নাম্বার কম পেত, অর্থাৎ 200 থেকে 35 কম হলে কত, 165 নাম্বার। এই 165 নাম্বার পেলে পরেও সে পাস করে যেত। তার মানে আমাদের এখানে 5 নাম্বার কত, 165, আর এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে যে কোনোভাবেই তোমরা বের করতে পারবে 5 নাম্বারটা কত। তাহলে আশা করছি এই অঙ্কগুলো তোমরা একেবারে পরীক্ষায় দিলে পরে তোমরা সলভ করতে পারবে। আর এই সলভগুলো করতে তো আশা করছি খুব বেশি সময় লাগার কথা নয়, এগুলো মিনিমাম 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তো চলো এরপরে আর একটা কোশ্চেন আমরা সলভ করি। এরপরে যে কোশ্চেনটা বলেছে, দেখো কি বলেছে এর পরের কোশ্চেনটা, বলছে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে ফেল করে, 30% গণিতে ফেল করে, আর 15% উভয় বিষয়ে ফেল করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে। তো এই প্রবলেমগুলো সলভ করার আগে আমি তো একটা কথা বলি, তোমরা একটু মন দিয়ে শুনবে, যে এই ধরনের যদি কোনো প্রবলেম দেয়, সবার প্রথমে দেখে নেবে যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেই সাবজেক্টগুলোতে ফেল করেছে না পাস করেছে, তা কোনটা দিয়েছে। অর্থাৎ এখানে সাবজেক্টটা কোনো ম্যাটার করছে না, এখানে ফেল করছে না পাস করছে, অর্থাৎ পাসের পার্সেন্টেজ দিয়েছে না ফেলের পার্সেন্টেজ দিয়েছে, সেটাকে একটু চেক করবে। তা দেখো এখানে দেওয়া আছে ইংরেজিতে 40% ফেল করছে আর গণিতে 30% ফেল করছে, অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে সবগুলোতেই ফেল দেওয়া আছে। অর্থাৎ এখানে আমাদের ফেলের পার্সেন্টেজটাই দেওয়া আছে, এখানে 40% আর একটাতে কত পার্সেন্ট ফেল করেছে, অর্থাৎ গণিতে 30% ফেল করেছে। আর উভয় বিষয়ে অর্থাৎ বোথ সাবজেক্টে কী দেওয়া আছে সেটাকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ উভয় বিষয়ে আমাদের কী দেওয়া আছে দেখে নেব। তা উভয় বিষয়ে দেখো আমাদের দেওয়া আছে 15% ফেল করেছে, অর্থাৎ উভয় বিষয়ে আমাদের কিসের মান দেওয়া আছে, ফেলের মান। আর এই জায়গাটাতে ভালো করে শুনবে যে আমাদের এখানে এই সিরিজটাকে আমরা একটা সিরিজ হিসেবে সাজাবো, অর্থাৎ এখানে যদি ফেল থাকে এখানেও যদি ফেল থাকে, তাহলে উভয় বিষয়েও আমরা ফেলের পার্সেন্টেজই বার করব। যদি এখানে ফেলের জায়গায় পাস থাকতো, যদি এখানে ফেলের জায়গায় পাস থাকতো, তাহলে এইখানেও উভয় বিষয়ে আমরা পাসের পার্সেন্টেজ নেব। অর্থাৎ আমার কথাটা বলার মানে এটাই যে আমরা সবসময় এই সিরিজটাকে ধরে নেব ফেল 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 অথবা পাস পাস পাস। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি করব, এরপরে এই দুটো পার্সেন্টেজকে আমরা যোগ করে দেব, অর্থাৎ 40 আর 30 এই পার্সেন্টেজটাকে যোগ করে দেবো। তাহলে আমরা দুটো সাবজেক্টে ফেল করেছে কতজন সেটা পেয়ে যাব। এবার বোথ সাবজেক্টে 15% যেটা ফেল করেছে তার থেকে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, 40 আর 30 যদি যোগ করো তাহলে হচ্ছে 70, তার থেকে 15 বাদ, তাহলে কত দাঁড়াচ্ছে 55। 70 থেকে যদি 15 বাদ দাও তাহলে দেখো দাঁড়ায় 55। আর এই 55%টা কিসের মান বেরোলো, না এই 55%টা বেরোলো ওভারঅল কতজন ফেল করছে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে, তাহলে উভয় বিষয়ে ফেল করছে কতজন, হচ্ছে 55%, অর্থাৎ শতকরা ওভারঅল 55% ফেল করছে, তাহলে পাস করবে কতজন, তাহলে 100 থেকে 55কে বাদ দিয়ে দাও, তাহলে 100 বিয়োগ 55, আর 100 বিয়োগ 55 মানে আমাদের কত দাঁড়াচ্ছে 45%। তাহলে আমাদের কতজন হলো, যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে, 45%। তাহলে এই গেল অ্যান্সার। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সাবজেক্টটা কোনো ম্যাটার করছে না,
শুধু ম্যাটার করছে কোনটা, যে না এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এগুলো কিসে দেওয়া আছে, ফেলের পার্সেন্টেজ দেওয়া আছে না পাসের পার্সেন্টেজ। যদি ফেলের পার্সেন্টেজ দেওয়া থাকে দুটো, তাহলে পরে বোথ সাবজেক্টে যেটা হবে সেটা তো আমাদের ফেলের পার্সেন্টেজ বার করতে হবে। যদি পাসের পার্সেন্টেজ দেওয়া হয় তাহলে বোথ সাবজেক্টে আমাদের পাসের পার্সেন্টেজ বার করতে হবে। তারপরে এই দুটো যোগফল করে দিতে হবে। এই দুটো যোগফলের থেকে এই বোথ সাবজেক্টে যেটা ফেল করছে বা যেটা পাস করছে বোথ সাবজেক্টের পার্সেন্টেজটাকে আমরা বাদ দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। যেমন দেখো পরের কোশ্চেনটা বলেছে কোনো পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে, 70% গণিতে পাস করে। দেখো এখানে সবকটায় পাসের পার্সেন্টেজ দিয়েছে, অর্থাৎ কি প্রথমে বলেছে 60% পাস করছে, আর আমি তোমাদের বলেছিলাম সাবজেক্টটা কোনো ম্যাটার নয়, অর্থাৎ সাবজেক্ট নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তারপরে বলেছে কত 70% গণিতে পাস করে, তাহলে পরেরটাও আমাদের পাসের পার্সেন্টেজ দিয়েছে, অর্থাৎ কতজন পাস করে বলেছে 70% পাস করছে। এবার বোথ সাবজেক্ট, তাহলে এবার এখান থেকে আমরা বোথের সাবজেক্টে কী পাবো না, বোথ সাবজেক্টে আমাদের পাসের পার্সেন্টেজই আনতে হবে, বোথ সাবজেক্টেও আমাদের পাসের পার্সেন্টেজ আনতে হবে। আর দেখো এখানে দিয়ে দিয়েছে বোথ সাবজেক্টে 40% পাস করছে, তাহলে কোনো সমস্যাই নেই এই অঙ্কটার ক্ষেত্রে। এখানে বোথ সাবজেক্ট পাসের দিয়েছে, আমরা লিখে নিলাম সরাসরি। এরপরে কি করব, এরপরে এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল কত হয় 60 আর 70, এদের যোগফল হয় 130। তারপরে আমাদের কি করতে হবে, যে বোথ সাবজেক্টে যেটা আছে সেটার বিয়োগফল, অর্থাৎ 130 থেকে 40 বাদ দেবো। তাহলে কত দাঁড়াচ্ছে, 130 থেকে যদি 40 বাদ দাও দেখো দাঁড়াচ্ছে 90। আর এই 90% আমাদের কি হলো, বোথ সাবজেক্টে পাস করেছে 90%। তাহলে এখান থেকে যে রেজাল্টটা বেরোলো সেটা হলো বোথ সাবজেক্টে 90% পাস করেছে। আমাদের চেয়েছে কি অ্যান্সার, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে শতকরা কতজন, শতকরা মানে 100 থেকে আমরা 90% বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 100 থেকে 90 বাদ দিলে 10%, অতএব আমরা বলতে পারি 10% উভয় বিষয়ে ফেল করে। তো বোঝা গেল। চলো এরপরে আর একটা কোশ্চেন করি আমরা। এরপরের কোশ্চেনটাও দেখো একই রকমই বলছে, কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% গণিতে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। দেখো এইখানে একটু প্রবলেম আছে, আমাদের এখানে যে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে সেই দুটো কিন্তু পাসের পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ একটাতে বলেছে 70% পাস করছে, আর একটাতে কত বলেছে, আর একটাতে বলেছে 80% পাস করছে। তাহলে একটাতে বলেছে 70% পাস করছে, আর একটাতে বলেছে 80% পাস করছে। কিন্তু সমস্যাটা যখন বোথ সাবজেক্টের ক্ষেত্রে আসছে, সমস্যাটা কখন হয়ে যাচ্ছে, যখন আমাদের বোথ সাবজেক্টে বলছে, দেখো কী দেওয়া আছে, বোথ সাবজেক্টে বলেছে ফেল করছে কত পার্সেন্ট, উভয় বিষয়ে ফেল করছে 10%। তাহলে আমাদের এখান থেকে কিসের পার্সেন্টেজ নিতে হবে, আমরা বলেছিলাম পাস যদি থাকে দুটো তাহলে সেটাকেও পাশেই নিয়ে আসতে হবে বোথ সাবজেক্টকে। তাহলে বোথ সাবজেক্টে কতজন পাস করবে, উভয় বিষয়ে যদি 10% ফেল করে তাহলে বোথ সাবজেক্টে পাস করবে কত, 100 - 10, অর্থাৎ 100 - 10 সমান 90%। তাহলে এই পেয়ে গেলাম আমরা কি, যে বোথ সাবজেক্টে 90% পাস করছে, বোথ সাবজেক্টে 90% পাস করছে। তাহলে এবার এখান থেকে আবার যেভাবে ক্যালকুলেশন করি, যে এই দুটোর যোগফল, তাহলে 70 আর 80 এদের যোগফল কত হচ্ছে, এদের যোগফল হচ্ছে 150। আর আমাদের এখানে বোথ সাবজেক্টে পাস করেছে কত 90, সেটাকে আমরা বিয়োগ দিয়ে দেবো, দিলে কত হচ্ছে 60। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি, যে 60% উভয় বিষয়ে পাস করছে। তাহলে বোথ পার্সেন্টে আমরা কি বলতে পারি, যে 60% ওভারঅল পাস করছে। আর আমাদের এখানে কি বলেছে, যে ওভারঅল 60% মানে 144 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে। তো এখান থেকে ক্যালকুলেশনটাকে আমরা কিভাবে করব না, এখান থেকে দেখো আমরা করব যে এই 60% মানেই আমাদের কত দাঁড়াচ্ছে না, 60% মানেই হচ্ছে 144, কারণ আমাদের 60% ওভারঅল পাস করছে, আর আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে 144 জন পাস করছে। তাহলে আমরা বলতে পারি 60% মানে 144, আর আমাদের চেয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 60% পরীক্ষার্থী মানে 144, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা বার করতে গেলে আমাদের এখান থেকে কী বার করতে হবে না, আমাদের এখান থেকে 100% বার করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 1%, আমরা এখান থেকে বলতেই পারি 1% সমান হচ্ছে 144/60, আর
হবে 100% বার করতে হবে আমাদের। তাহলে 100% সমান আমরা কি লিখব না 144 বাই 60 ইন্টু 100। তাহলে এখান থেকে দেখো 0 আর 0 কেটে যাচ্ছে, তাহলে 6 দিয়ে যদি 144-এ কাটো তাহলে কত হচ্ছে 24, অর্থাৎ 240। তাহলে আমাদের মোট ছাত্র সংখ্যা কত 240 জন। তাহলে আমাদের টোটাল ছাত্র সংখ্যা কত হয়ে গেল 240 জন। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত 240 জন। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। তো চলো এরপরে আর একটা কোশ্চেন আমরা সলভ করি। দেখো এরপরের কোশ্চেনটা কি বলেছে, এরপরের কোশ্চেনটা বলেছে যে একটা গ্রামে লোক সংখ্যা 15,000 জন, পুরুষের সংখ্যা 8% আর মহিলাদের সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300 জন। তাহলে মহিলার সংখ্যা কত এখানে আমাদেরকে বার করতে দিয়েছে। তাহলে দেখো সবার প্রথমে যে গ্রামে লোক সংখ্যা ছিল 15,000 জন, তারপরে লোক সংখ্যা কত হয়েছে অর্থাৎ 8% পুরুষ আর 10% মহিলা বৃদ্ধি হয়ে 16,300 হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি গ্রামের লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে কত 16,300 বিয়োগ 15,000। তাহলে আমরা বলতেই পারি যে গ্রামের লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 1,300 জন। এবার এখানে দেখো বলে দিয়েছে যে গ্রামে যখন লোক সংখ্যা 15,000 ছিল, অর্থাৎ এখানে গ্রামের লোক সংখ্যা যখন 15,000 ছিল তখন পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত 8%, আর মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত 10%। আর 10%কে আমরা দুভাবে লিখতে পারি, এক হচ্ছে 8% প্লাস 2%, এইভাবেও আমরা লিখতে পারি। আর এইভাবে লিখলাম কেন সেটা তোমরা অঙ্ক করার সময় বুঝতে পারবে যে আমরা এইভাবে ভেঙে নিয়েছি কী কারণে। তাহলে দেখো যদি গ্রামে মোট জনসংখ্যা অর্থাৎ পুরুষ আর মহিলার মোট সংখ্যা যদি 15,000 হয়, তার মধ্যে যদি 8% যদি পুরুষের বৃদ্ধি হয় আর আমরা যদি ধরে নিই মহিলাদের বৃদ্ধিও 8% হয়, তাহলে মোটের ওপর আমাদের এই 2%টাকে তোমরা এখন বাদ দিয়ে রাখো, এই 2%টা এখন বাদ দিয়ে রাখো। আমরা বলছি যে 8% হয় এখানে আর 8% হয় এখানে। তাহলে উভয় ক্ষেত্রে যদি পুরুষ আর মহিলা 8% করে বৃদ্ধি পায় তাহলে মোটের ওপর কত জনসংখ্যা বৃদ্ধি পাবে না 15,000-এর 8% তোমরা যদি বার করো তাহলে কত হয় দেখো 15,000-এর 8%, আর 8%কে পার্সেন্ট তুলে দিলে নিচে 0 ক্যালকুলেশন করো, তাহলে 8-15 120 আর তারপরে হচ্ছে 0। তাহলে কতজন বৃদ্ধি পাবে 1200 জন বৃদ্ধি পাবে। যদি পুরুষও 8% বৃদ্ধি পায় মহিলাও 8% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধির সংখ্যা কত হবে 1200। আর এখানে দেখো আমাদের মোট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত 1300 জন, অর্থাৎ এর থেকে কতজন বেশি হচ্ছে আমাদের যদি 8% করে বৃদ্ধি পেত তাহলে তার থেকে কত পার্সেন্ট বেশি বৃদ্ধি পেয়েছে, কতজন বেশি বৃদ্ধি পেয়েছে না 100 জন বেশি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা 100 জন বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই 100 জন জনসংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে কিসের জন্য, এইবার দেখো মহিলাদের সংখ্যা তো 8% বৃদ্ধি না পেয়ে কত বৃদ্ধি পেয়েছে 2% এক্সট্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 2% মহিলার সংখ্যা এক্সট্রা বৃদ্ধি পাওয়ার জন্যই তো আমাদের এখানে 100টা এক্সট্রা বেড়েছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 2% সমান এই 2%, এই যে এক্সট্রা 2% বৃদ্ধি পেয়েছে এই 2% সমানই হলো 100, অর্থাৎ 2% মহিলা মানে 100। তাহলে 100% মহিলা যদি আমরা এখান থেকে বার করি তাহলে আমরা মহিলার সংখ্যা পেয়ে যাব। তাহলে 100% মহিলা সমান, অতএব 100% মহিলা সমান কত হবে 100/2 গুণ 100। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মহিলার সংখ্যা কত ছিল না মহিলার সংখ্যা ছিল গ্রামে 5,000। তাহলে গ্রামে মহিলার সংখ্যা কতজন ছিল না 5,000 জন ছিল গ্রামে মহিলাদের সংখ্যা। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করলাম। দেখো এই অঙ্কগুলো সলভ করার জন্য সবার প্রথমে আমরা যেটা করে নিয়েছি যে আমাদের বলে দিয়েছে যে গ্রামের লোক সংখ্যা ছিল মোট অর্থাৎ পুরুষ আর মহিলা মিলিয়ে 15,000। এবার বলেছে পুরুষের সংখ্যা
8%, মহিলাদের সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300। অর্থাৎ আমাদের কতগুলো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পুরুষ আর মহিলা মিলিয়ে? 1300। এবার এই 1300-র মধ্যে পুরুষও আছে মহিলাও আছে। এবার দেখো এরপরে আমরা বলেছে যে 15,000-এর মধ্যে 8% পুরুষদের বৃদ্ধি হয়েছে আর 10% মহিলাদের। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে মহিলারাও যদি 8% বৃদ্ধি পেত আর পুরুষও যদি 8% বৃদ্ধি পেত, অর্থাৎ সমান হারে যদি বৃদ্ধি পেত, তাহলে মোট বৃদ্ধি হতো কত? তাহলে মোট বৃদ্ধি হতো আমাদের 1200, অর্থাৎ 1200 জন বৃদ্ধি পেত। কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে কতজন? 1300 জন। তাহলে এক্সট্রা আরও 100 জন আমার এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই এক্সট্রা 100 জন বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য? দেখো এই এক্সট্রা 100 জন যে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে এই 2% মহিলার জন্য। এই 2% মহিলা বৃদ্ধি পেয়েছে বলে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 2% মহিলা মানেই 100, অর্থাৎ 100% মানে কত? 5000 জন। তাহলে আমাদের এখান থেকে আমরা বলবো মহিলার সংখ্যা কত ছিল? না, মহিলার সংখ্যা ছিল 5000 জন। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। তো চলো এরপরে আর একটা কোশ্চেন আমরা সলভ করি। এরপরের যে কোশ্চেনটা দিয়েছে দেখো কি বলেছে, কোনো সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য বলে দিয়েছে 323, ওই সংখ্যার 62% কত হবে? তাই এই ধরনের অঙ্কগুলো করার আগে সবার প্রথমে আমাদের যে পার্সেন্টেজে পার্থক্য দিয়েছে সেই পার্থক্যটা আমরা বার করব। যেমন 78% এর থেকে কি বলেছে যে 59%-এর বিয়োগফল, অর্থাৎ পার্থক্য মানেই তো বিয়োগফল, এই বিয়োগফল কত হচ্ছে? না 323। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 19% সমান কত? 323। আর আমাদের এখানে বার করতে দিয়েছে কত? 62% সমান কত? তাহলে 19% সমান যদি 323 হয় তাহলে 62% সমান কত হবে? এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কোনো সংখ্যার 62% মানে হবে 323 ভাগ 19 ইন্টু 62। তাহলে 19 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হচ্ছে? না 19 19, আর তাহলে হাতে থাকছে কত? 13 আর 3 133, আর এখানে হচ্ছে 7 19 133। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে? যে না 62 গুণ 17। তাহলে 62 গুণ 17 যদি করি তাহলে কত হয়? দেখো 62কে 17 দিয়ে যদি গুণ করা হয় তাহলে দাঁড়াচ্ছে 6 7 দুগুণে 14, 6 7 42 আর 1 43, আর এইদিকে থাকছে 62। তাহলে যোগফল কত হচ্ছে? না 4, 3 আর 2 5, 4 আর 6 10। তাহলে কত দাঁড়াচ্ছে? 1054। তাহলে ওই সংখ্যার 62% সমান কত? না ওই সংখ্যার 62% মানে হচ্ছে 1054। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে তো এর পরের কোশ্চেনটা দেখো কি, এর পরের কোশ্চেনটা বলেছে এক্সের 10% হলো ওয়াইয়ের 15%-এর 3 গুণ। তাহলে x/y কত? তো দেখো এই ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করব এইভাবে যে এক্সের 10% অর্থাৎ এক্স ইন্টু 10%, 10% মানে 10/100, এটা হলো ওয়াইয়ের 15% অর্থাৎ ওয়াই এর 15% অর্থাৎ 15/100। তাহলে এক্সের 10% হলো ওয়াইয়ের 15% এর 3 গুণ, অর্থাৎ এর 3 গুণ কে এক্স, অর্থাৎ এটা সমানই। তাহলে দেখো এখান থেকে কী কী কেটে যাচ্ছে? এই 100 আর এই 100 কেটে যাচ্ছে। এখান থেকে কাটছে হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ আমরা বলতে পারি x/y সমান 9/2,
অতএব এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স ইজ টু ওয়াই সমান 9:2 এ হয়ে গেল অ্যান্সার। তাহলে আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তা আজকে ক্লাসটা শেষ করার আগে তোমাদের সকলকে বলছি যে আমরা এতদিন ধরে অর্থাৎ পার্সেন্টেজের যে 5টা পার্ট আমরা করলাম, এই 5টা পার্টের মধ্যে গভর্নমেন্টের এক্সামগুলোতে এই পার্সেন্টেজের চ্যাপ্টারের ওপর থেকে যে ধরনের কোশ্চেন অর্থাৎ যত টাইপের কোশ্চেন পরীক্ষায় দেওয়া থাকে আমরা সমস্ত রকমের টাইপগুলোকে এখানে তুলে ধরেছি, আর সমস্ত টাইপগুলোকে আমরা এক্সামে কিভাবে সলভ করব সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই আমি তোমাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা পার্সেন্টেজের এই চ্যাপ্টারগুলো থেকে আমি যে 5টা পার্ট করিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকে সেই 5টা পার্টকে খুব ভালোভাবে মন দিয়ে করো। দেখো পার্সেন্টেজের চ্যাপ্টারে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আর সাধারণত পরীক্ষায় আসে না, এর মধ্যে থেকেই পরীক্ষায় কোশ্চেন তোমরা পাবে, হয়তো মানগুলো একটু চেঞ্জ করে দেবে কিন্তু টাইপটা একই থাকে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো চ্যাপ্টার বা টপিক নিয়ে আমরা আবার ডিসকাস করব। তো গুড বাই ফ্রেন্ডস, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।